আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে, যেখানে আমরা আলোচনা করব গ্লাইকোলাইসিস সম্বন্ধে। বিগত ক্লাসে আমরা ক্যালভিন চক্র সম্পর্কে আলোচনা করেছি। ক্যালভিন চক্রে আমরা গ্লুকোজ আবিষ্কার করেছিলাম, গ্লুকোজ তৈরি করেছিলাম। আজকে আমরা শিখব সেই গ্লুকোজ থেকে কিভাবে শক্তি উৎপন্ন করা যায়। তো চলো ক্লাস শুরু করা যাক। তো গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিস যদি আমরা সংক্ষেপে বলতে চাই, গ্লাইকোলাইসিস হচ্ছে যে প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড, দুই অণু NADH2 এবং দুই অণু ATP তৈরি করবে, সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিস শব্দটাকে যদি আমরা ভাঙি, এই গ্লাইকোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোলাইসিস, দুই শব্দ। গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, আর লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা। তাহলে আমরা যদি গ্লুকোজকে ভাঙি, তাহলে আমরা হবো দুই অণু পাইরুভিক অ্যাসিড, দুই অণু NADH2 এবং দুই অণু ATP। তো লিখি গ্লুকোজ। আমরা জানি গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। গ্লুকোজের সাথে যদি আমরা ফসফেট যুক্ত করি, আমরা জানি ক্যালভিন চক্র করেছিলাম যে আমাদের ফসফেটের যোগান দেয় হচ্ছে ATP। তো এখানেও ফসফেটের যোগান দেবে হচ্ছে ATP। ATP ভেঙে তৈরি হবে ADP, আর ফসফেট, সেই ফসফেটটি গ্লুকোজের সাথে যুক্ত হবে, তখন তৈরি হবে গ্লুকোজ। তখন তৈরি হবে গ্লুকোজ 6-ফসফেট। তবে গ্লুকোজ 6-ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6-ফসফেট। আর এখানে আমরা জানি যে ATP থেকে ফসফেট মুক্ত করতে অথবা ADPর সাথে ফসফেট যুক্ত করে আবার ATP তৈরি করতে যে এনজাইম সাহায্য করবে, তার নাম হচ্ছে কাইনেজ। এখানে যে এনজাইম সাহায্য করবে তার নাম হচ্ছে কাইনেজ। আর এখানে এনজাইমের নামকরণ করা হয় বিক্রিয়কের নাম অনুসারে বা সাবস্ট্রেটের নাম অনুসারে। এখানে গ্লুকোজ হচ্ছে একটি হেক্সোজ সুগার, তাহলে এনজাইমের নাম হবে হেক্সো কাইনেজ। এবং গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের আইসোমার, কারণ গ্লুকোজে 6 কার্বন বিশিষ্ট এবং ফ্রুক্টোজে 6 কার্বন বিশিষ্ট। তাই এখানে যে এনজাইম কাজ করবে তার নাম হচ্ছে আইসোমারেজ। এবং বিক্রিয়কের নাম অনুসারে এনজাইমের নাম তাহলে হবে ফসফো গ্লুকো আইসোমারেজ। ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে আরেকটি ফসফেট যুক্ত হবে, সেই ফসফেটের যোগান দিবে কে? ATP। তখন তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। এখানে ছিল একটি ফসফেট, পরে আরেকটি ফসফেট যুক্ত হয়েছে 1 নং কার্বনে, তখন মিলে গঠিত হয়েছে বিসফসফেট। আচ্ছা, বিস মানে কি? বিস মানে 2 এবং ডাই মানেও আমরা জানি 2। তখন আমরা কখন বলবো ডাই আর কখন বলবো হচ্ছে বিস? তো দেখো,
যখন ধরো একটি কার্বন শিকল নাম্বারিং করে 1 2 3, যদি এই কার্বন শিকলে দুটি ভিন্ন কার্বন পরমাণুতে একই মূলক যুক্ত থাকে তখন আমরা তাকে বলবো বিস। দশাটা হচ্ছে বিস। কিন্তু ধরো 1 নং কার্বনের সাথেই দুটি ফসফেট মূলক যুক্ত রয়েছে তখন আমরা তাকে বলবো হচ্ছে ডাই। তাহলে এখানে ফসফেট যুক্ত হয়েছে 1 নম্বর কার্বন আর 6 নম্বর কার্বনের সাথে, তাই এটা হচ্ছে বলবো আমরা বিস। যদি ফসফেটটি 1 নম্বর কার্বনের সাথে দুটি যুক্ত হতো তখন আমরা তাকে বলতো ডাই। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে দুটি জিনিস, একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ড্রক্সি অ্যাসিটোন। আর এখানে তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। আর এখানে এটিপি থেকে ফসফেট মুক্ত করতে যে এনজাইম সাহায্য করে তার নাম হচ্ছে কাইনেজ। সাবস্ট্রেটের নাম অনুসারে এনজাইমের নাম ফসফো ফ্রুক্টো কাইনেজ। আমরা এখানে যে এনজাইম সাহায্য করে তার নাম হচ্ছে অ্যালডোলেস। অ্যালডোলেস এখানে যে এনজাইম সাহায্য করে তার নাম হচ্ছে অ্যালডোলেস। দেখো এখানে গ্লিসারিক অ্যাসিড, সরি এখানে হচ্ছে গ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড। এখানে গ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন পরস্পরের আইসোমার, কারণ ডাইহাইড্রোক্সি অ্যাসিড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট এবং গ্লিসারলডিহাইড হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তাহলে এটাকে আমরা নিচে দিই, ডাইহাইড্রোক্সি অ্যাসিড। এইখান এটা পরস্পর হচ্ছে আইসোমার। এই 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে ডাইহাইড্রোক্সি অ্যাসিড হতে পারে এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিডন থেকে পুনরায় 3 ফসফোগ্লিসারলডিহাইড উৎপন্ন হতে পারে। এজন্য আমরা বহুমুখী চিহ্ন দিলাম। যেহেতু এরা পরস্পরের আইসোমার তাহলে এখানে যে এনজাইম কাজ করবে তার নাম হবে আইসোমারেজ। 3 ফসফোগ্লিসারলডিহাইড কে যদি আমরা জারণ করি, দেখো আমরা জানি যে অ্যালকোহলকে জারণ করলে, জারণ মানে অক্সিজেন যোগ হাইড্রোজেন বিয়োগ, অ্যালকোহলের সাথে যদি আমরা অক্সিজেন যোগ করি বা জারণ করি তাহলে আমার তৈরি হবে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে জারণ করলে তৈরি হয় আমাদের জৈব অ্যাসিড। তাহলে এখানে হচ্ছে গ্লিসারলডিহাইড, এটি কি? এটি হচ্ছে একটি অ্যালডিহাইড। তাহলে এটাকে জারণ করব অর্থাৎ হাইড্রোজেন বিয়োগ করব, NAD থাকবে এবং একটি অজৈব ফসফেট যুক্ত করব। এই ফসফেটটি এটিপি যোগান দিচ্ছে না, এটি সরাসরি যুক্ত হবে ফসফেট। ওখান থেকে তৈরি হবে NaDH2, কারণ এই গ্লিসারলডিহাইড এর জারণ ঘটেছে।
তাহলে এখানে হাইড্রোজেন বাদ গেছে, তাহলে এখানে যে এনজাইম সাহায্য করবে তার নাম হচ্ছে ডি হাইড্রোজিনেজ। ডি মানে বাদ, হাইড্রোজেন মানে হাইড্রোজেন। তাহলে এখানে তৈরি হবে 1,3 বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড। দেখো গ্লিসারিক অ্যাসিড অ্যালডিহাইডকে জারণ করলে আমাদের পাচ্ছি আমরা হচ্ছে অ্যাসিড। এরপরে 1,3 বিসফসফো গ্লিসারিক অ্যাসিড একটি ফসফেট মুক্ত করবে, সেই ফসফেটটি এডিপির সাথে যুক্ত হবে, এডিপির সাথে যুক্ত হয়ে তৈরি করবে এটিপি, এবং অবশিষ্ট থাকবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এখানে যে আমরা বলেছিলাম যে এডিপির সাথে ফসফেট যুক্ত করতে বা এটিপি থেকে ফসফেট মুক্ত করতে যে এনজাইম সাহায্য করে তার নাম হচ্ছে কাইনেজ। তাহলে এখানে যে এনজাইম সাহায্য করবে তার নাম হচ্ছে কাইনেজ। এটা বিক্রিয়কের নাম অনুসারে এনজাইমের নাম ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। এবং এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এখানে ফসফেটটি যুক্ত ছিল আগে 3 নম্বর কার্বনের সাথে, এখানে ফসফেটটি যুক্ত হয়েছে 2 নম্বর কার্বনের সাথে, অর্থাৎ এখানে মূলকটি তার স্থান পরিবর্তন করেছে। কিছুটা আমরা তুলনা করতে পারি মিউটেশনের সাথে। তাহলে এখানে যে এনজাইমটা কাজ করবে এটা আমার মনে রাখতে হবে মিউটেস। এবং এর নাম অনুসারে ফসফো বিক্রিয়কের নাম অনুসারে এনজাইমের নাম ফসফোগ্লিসারোমিউটেস। এবং ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে যখন পানি বের হয়ে যাবে তখন তৈরি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এবং 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এরপরে আমাদের কাঙ্ক্ষিত পদার্থ ছিল পাইরুভিক অ্যাসিড তৈরি, কিন্তু এই পাইরুভিক অ্যাসিডের সাথে ফসফেট যুক্ত রয়েছে, তাই আমাদের ফসফেটটাকে মুক্ত করতে হবে, এবং সেই ফসফেটটি এডিপির সাথে যুক্ত হয়ে এটিপি গঠন করবে, এবং আমরা পাবো আমাদের কাঙ্ক্ষিত পদার্থ পাইরুভিক অ্যাসিড। এবং এখানে যে এনজাইম সাহায্য করবে তার নাম হচ্ছে ফসফেট, এটিপির সাথে ফসফেট যুক্ত হয়েছে, তার এখানে যে এনজাইম সাহায্য করবে তার নাম হচ্ছে
কাইনেস। পাইরুভিক অ্যাসিড কাইনেস, বইয়ে দেখবা সবগুলো এনজাইমের নামকরণ করা হয়েছে বিক্রিয়কের নাম অনুসারে, খালি এই একটি এনজাইমে কেন জানি নামকরণ করা হয়েছে উৎপাদকের নাম অনুসারে। এখানে জায়গার সংকটে থাকার কারণে আমি শুধু লিখলাম কাইনেস। আর 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পানি মুক্ত হয়ে তৈরি হবে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড। এখানে যে এনজাইম সাহায্য করবে সেটা মনে রাখতে এইভাবে যে এখানে ইনোল শব্দটি আছে, মনে রাখবো ইনোলেস এনজাইম। তাহলে আমাদের তৈরি হয়ে গেল পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা কয় অণু পাইরুভিক অ্যাসিড পেলাম? এখানে এক অণু। কিন্তু আমাদের পাইরুভিক অ্যাসিড পাওয়ার কথা কয় অণু? 2 অণু। তা আরেক অণু কিভাবে পাবো? দেখো 3-ফসফোগ্লিসালডিহাইড থেকে আর পাচ্ছি এক অণু পাইরুভিক অ্যাসিড, এবং এই সেম প্রক্রিয়াটি এখানেও ঘটবে। এখান থেকে আবার এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তাহলে মোট 2 অণু পাইরুভিক অ্যাসিড আমরা পাবো। আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পেলাম। এরপরে তৈরি হবে 2 অণু NaDH2। তো দেখি এই যে এখানে দেখো এক অণু NaDH2 তৈরি হয়েছে, এবং সেম এই পাশেও এক অণু NaDH2 হবে তৈরি হবে। তাহলে মোট 2 অণু NaDH2 তৈরি হয়ে গেছে। এরপরে বলছে 2 অণু ATP তৈরি হবে। দেখি এই যে এখানে দেখো এখানে এক অণু ATP তৈরি হয়েছে, এবং এখানে এক অণু ATP তৈরি হয়েছে, মোট 2 অণু। এবং এই সেম প্রক্রিয়াটি এপাশেও ঘটবে। তাহলে মোট 4 অণু ATP তৈরি হলো। 4 অণু ATP পাইলাম। আর দেখো এখানে ATP ভেঙে গেছে, অর্থাৎ ATP খরচ হয়েছে। এখন ATP খরচ হয়েছে, এই যে এখানেও ATP খরচ হয়েছে। তাহলে মোট 2 অণু ATP খরচ হয়েছে। 2 অণু ATP খরচ। তাহলে থাকবে 2 অণু ATP। তাহলে আমাদের মোট তৈরি হলো 2 অণু ATP। এইটি ছিল আমাদের হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NaDH2 এবং 2 অণু ATP তৈরি করবে। তো এখানে আমাদের 2 অণু ATP তৈরি হয়ে গেছে। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি মোট 9টি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। দেখো 1 নম্বর, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ক্ষেত্রে 1, 3, 9 এগুলো হচ্ছে একমুখী, বাকি সব উভমুখী। তাহলে একমুখী চিহ্ন দিয়ে দিই 1 নম্বরে, 3 নম্বরে এবং 9 নম্বরে। আর বাকিগুলো হচ্ছে উভমুখী। উভমুখী চিহ্ন দিয়ে দিই। এর মাধ্যমে আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সম্পন্ন হলো। ক্লাসটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাও, এবং ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, এবং যেন তারা উপকৃত হতে পারে। এবং এরপরে তোমাদের কোন বিষয়ে জানতে চাও সেটি তোমরা নিচে কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ তোমাদের সকলকে মনোযোগ সহকারে ক্লাসটি শোনার জন্য। সকলকে আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।